ফ্লোরেন্সিয়া সিজন 2 লিখেছেন লামিয়া তানহা। পর্ব ৮৭-র প্রথম অংশ। বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। ওয়াসওয়াভার ক্ষেত্রে প্রবাদটি একদম মিলে গেছে। বিশ্বস্ত সেবক, অঢেল ক্ষমতা, অপরিমেয় সম্মান, রাজত্ব, অতীতে তার সব কিছু ছিল। কিন্তু এখন যেন সে কাঙ্গাল, দুস্থ, লুকিয়ে থাকতে হচ্ছে। একমাত্র ভরসা ছিল বেলজেবুব। আজকাল শয়তানটা তাকে আঙ্গুলের ডগায় তুলে নাচাচ্ছে, নানান টালবাহানা করছে। ওয়াসওয়াভার ধৈর্যচ্যুতি ঘটে। হাত পা গুটিয়ে বসে থাকার পাত্রী সে নয়। নিজে অশান্তিতে থেকে শত্রুদের কিভাবে শান্তিতে বাঁচতে দিতে পারে? ওয়াসওয়াভা লাস্যময়ী সুন্দরী, দেখে বোঝার উপায় নেই 4 সন্তানের জননী, 1.5 যুগ সময় ধরে সঙ্গীবিহীন। একজনকে মনে প্রাণে ভালোবেসেছিল, ডিয়েটস কেড়ে নিল। বুড়িটাকে নির্মম মৃত্যু উপহার দিতে চেয়েছিল, এদুয়ার্দোর জন্য সেটাও পারেনি। প্রিয়জন বলতে শুধুমাত্র 2 জন বেঁচে আছে, পুত্র পাভলো, কন্যা ভিক্টোরিয়া। মেয়েকে ভালোবাসলেও প্রাণের চেয়েও বেশি ভালোবাসে একমাত্র ছেলেকে। ব্রাঙ্কো, উড্রো উইলসন, স্যান্ড্রি, জোসেফাইনের মতো অনুগামী সঙ্গীদের হারিয়েছে বুদ্ধিমতী মেয়ে হ্যারিয়েট আর ক্যারলোয়েনকে। সেই ক্ষত এখনও তরতাজা। ক্ষণে ক্ষণে তার হৃৎপিণ্ড রক্তক্ষরণ চলতে থাকে। প্রতিশোধ স্পৃহা জাগে। সিয়াকে ধ্বংস না করা পর্যন্ত মন মস্তিষ্কে এক বিন্দু স্বস্তি ফিরবে না। পাভলোর কামরা থেকে জিনিসপত্র চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ ভেসে আসে। 2 দিন ধরে ছেলেটা পাগলামো করছে, পুরো দস্তুর বেপরোয়া হয়ে গেছে। মায়ের সাথে সর্বক্ষণ বেয়াদবি করে, কথা শুনতে চায় না। তার একটাই চাওয়া, ইনায়া। গুপ্তচর মারফত সংবাদ এসেছে, রাজপরিবারের সদস্যরা সবাই নাকি কেভ অফ জুপিটারে চলে গেছে। কিন্তু কেন? হঠাৎ করে তাদের স্থান পরিবর্তন করার কারণ কি হতে পারে? সিয়া কোনো পরিকল্পনা করছে না তো? ওয়াসওভার মনে প্রশ্ন জাগল। ওই পুচকে মেয়েটার বুদ্ধির কাছে সে বারবার হেরে যাচ্ছে। তার শতাব্দী পুরনো শানিত বুদ্ধি শক্তি যেন একেবারেই ভোঁতা হয়ে গেছে। ভেতর থেকে কেউ উপহাস করে বলল, তোমার সেই ধারালো মস্তিষ্কে জং ধরেছে, এবার আর নিস্তার পাবে না, মরবে। আমাকে কে মারবে? ওয়াসওয়াভা জিজ্ঞেস করল। আত্ম অহমিকায় তার বুক ভরে উঠল। ঠোঁটের কোণে তাচ্ছিল্য, মুখাবয়ব আরক্তিম। সমস্ত চিন্তাভাবনা ভুলে নিজেকে ধাতস্থ করে নিল। এরই মাঝে ঝড়ের গতিতে কামরায় এলো পাভলো। ওয়াসওয়াভা চমকে উঠল, বিস্ময়ভরা চোখে চেয়ে রইল। পাভলোর 2 চোখের মনি রক্তবর্ণ। থমথমে পায়ে হেঁটে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। বিদ্রুপূর্ণ কণ্ঠে বলল, আমার দুর্ভাগ্য কি জানো? ওয়াসওয়াভা ব্রু কুচকে দৃষ্টি সরু হয়ে এলো। পাভলোর চাউনিতে তিরস্কার, নিজের উপর করুণা হলো। মায়ের প্রতি অসামান্য বিতৃষ্ণা প্রকাশ করে জোর গলায় বলল, আমার একমাত্র দুর্ভাগ্য হলো তুমি আমার মা। ওয়াসওয়াভা যেন মুহূর্তে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। পায়ের নিচে অতল অথৈ শূন্যতা অনুভব করল। স্তব্ধ চোখে চেয়ে রইল পাভলোর মুখের দিকে। চোখজোড়া অশ্রুসিক্ত। পাভলো শ্লেষ মিশ্রিত হাসল, যেন তার অক্ষিগোলক হতে অত্যাধিক ক্রোধের অনল ঝরে পড়ল। একটু থেমে পূর্বের চেয়ে আরো বেশি উপহাস মিশ্রিত কণ্ঠে বলল, অবাক হচ্ছ? হয়ো না, এটাই সত্যি। তোমার কারণে আমার জীবন ধ্বংস। জীবিত থেকে নরক যন্ত্রণা সহ্য করছি। কি পেয়েছি আমি? কি দিয়েছ আমাকে বলো? আজ অবধি কি করতে পেরেছ আমার জন্য? ভ্যাম্পায়ার সাম্রাজ্যের অধিপতি হওয়ার অধিকার কার ছিল? এই আমার। আমি জন্মসূত্রে ভ্যাম্পায়ার, তোমার একমাত্র পুত্র সন্তান। একজন ভ্যাম্পায়ার সম্রাজ্ঞের সন্তান হিসেবে সাম্রাজ্যের উত্তরাধিকারী আমি, কেবল আমি। অথচ তুমি নিজের স্বার্থে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছ। অন্যের সন্তানগুলোকে বিলাসবহুল ও আভিজাত্যপূর্ণভাবে লালন পালন করে আমাকে 1.5 যুগ সময় কফিনে বন্দি করে রেখেছিলে। আমার স্থান হয়েছিল নোংরা বেসমেন্টের নিকষ কালো অন্ধকারে। এই তোমার মাতৃত্ব? ঘৃণা লাগে, প্রচণ্ড ঘৃণা করি আমি তোমাকে। পাভলো, সংযত হয়ে কথা বলো। ওয়াসওয়াভা সাবধান করল। তার রক্তিম 2 গালে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কথা বলতে গিয়ে গলা কাঁপল, তবুও ছেলের ভুল ভাঙাতে কাছে ভিড়ল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, ওদের বাবা ইউক্রেনের শাসক ছিল। কোনো দুস্থ পরিবার থেকে উঠে আসেনি ওরা। আমি মহৎ কেউ নই যে আহিতুক কাউকে লালন পালন করব। তুমি খুব ভালো করে জানো এদুয়ার্দো। হুইজ এডুয়ার্ডো? এদুয়ার্দোকে, যার জন্য আমাকে প্রতিনিয়ত অবহেলা করেছ। মায়ের আদর স্নেহ প্রায়নি, 1.5 যুগ সময় বন্দি থেকেছি।
এখনো বন্দি তোমার এই পাতাল প্রাসাদে। একে কি বেঁচে থাকা বলে? সেদিন উইন্টারের সাথে তার পুরো পরিবারকে মেরে ফেলতে পারলে না? না থাকতো এদুয়ার্দো আর না থাকতো ক্লারেসিয়া। তোমার পরে আমি হতাম ভ্যাম্পায়ার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, রক্ত পিপাসুদের মহারাজা। পাভলোর আক্রোশপ্রসূত কণ্ঠ বোঝার পরিবর্তে আরও বেশি রেগে গেল। কাতর চোখে চেয়ে রইল ওয়াসওয়াভা। এক হাত পাভলোর চিবুকে রেখে আদর মাখানো স্বরে বলল, কেন মানতে চাইছো না? আমি যা যা করেছি সবকিছুই তোমার ভালোর জন্য। পাভলো এক ঝটকায় ওয়াসওয়াভার হাত সরিয়ে দিল। ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করে বলল, মানি না, মানতে চাই না, বিন্দুমাত্র বিশ্বাস করি না তোমাকে। তুমি ভীষণ স্বার্থান্বেষী। যা করেছ সবটাই নিজের জন্য, আর আমাকে বানিয়েছ দাবার গুটি, অদ্বিতীয় ভুক্তভোগী। মনে রেখো, শেষবার বলছি, ইনায়া আমার জেদ। যদি ওকে না পাই, আমাকে হারাবে। ওয়াসওয়াভা স্তম্ভিত, ক্ষণকাল হিতাহিত জ্ঞানশূন্য বোধ করল। নিজের কথা শেষ করে পাভলো ভারী ভারী পায়ের পদক্ষেপে কামরার বাইরে বেরিয়ে গেল। স্তব্ধতার রেশ কেটে যাওয়া মাত্রই ওয়াসওয়াভা পেছন থেকে ডাকল, বাবা, দাঁড়াও, আমার কথা শোনো। পাভলো দাঁড়ালো না। যাওয়ার সময় দরজার পাশে রাখা ফুলদানিটি মেঝেতে ছুঁড়ে ফেলল। ওটা ঝনঝন শব্দ তুলে খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে গেল। ওয়াসওয়াভা তার চলে যাওয়ার পানে নিষ্পলক চোখে চেয়ে রইল। সম্বিত ফিরে এলো দরজায় হওয়া করাঘাতের শব্দে। এসো। উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল ওয়াসওয়াভা। বৃদ্ধাঙ্গুলির সাহায্যে সন্তর্পণে মুছে নিল গালের উপর লেপ্টে থাকা অশ্রুকণা। অনুমতি পেয়ে কামরায় প্রবেশ করল ভিক্টোরিয়া। গ্লোরিয়া এসেছে মা, নিচু স্বরে বলল। পেছনে ফিরে তাকালো ওয়াসওয়াভা। ভিক্টোরিয়ার পাশে একজন যুবতী দাঁড়িয়েছিল। ওর মুখ পানে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। পর মুহূর্তেই যেন ওয়াসওয়াভার মুখাবয়ব উজ্জ্বল হয়ে উঠল। মেয়েটির পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে সন্তুষ্ট হলো। কৌতূহলী কণ্ঠে জানতে চাইল, খুঁজে পেয়েছ ইনায়ের কোনো প্রসাধনী কিংবা পরিধেয় বস্ত্র? জি মাননীয়া, গ্লোরিয়ার ঋণঋণে কণ্ঠে বলল। মেয়েটির আসিয়ান বেশ সুন্দরী, ফর্সা ত্বক, সুঠাম মুখের গড়ন, রক্তিম পাতলা ঠোঁট আর সুঢোল নাকের অধিকারিণী। দু চোখের মণিজোড়া ধূসর, চাহনি শীতল, আকর্ষণীয়, মুখশ্রী মায়াবী, গভীর এবং শান্ত। চুলগুলো ঘন, মসৃণ, সোনালি বর্ণ, লম্বা ও হালকা ঢেউ খেলানো। শারীরিক সৌন্দর্যে ছিল আত্মবিশ্বাস আর চতুরতার ভারসাম্য। যে কোনো পদক্ষেপে সে তুখোর বুদ্ধিদীপ্ত। এই মেয়েটি সেই গুপ্তচর যে কিনা দীর্ঘদিন ধরে হ্যালোনেল রয়্যাল প্যালেসে সিয়ার কাছে থেকে ওয়াসওভার নিকট বার্তা পাঠাত। বাহ, খুব ভালো। সিয়ার আস্থাভাজন হতে পেরেছ? ওয়াসওয়াভা সহাস্যে প্রশ্ন করল। গ্লোরিয়া সদুত্তরে বলল, এতটাও সহজ নয় মাননীয়া। এইলিন ছাড়া ফ্লোরেন্সিয়া কাউকে বিশ্বাস করে না। এমনকি তার কোনো দাসদাসীর প্রয়োজন হয় না। নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করে। তবে এইলিন মাঝে মধ্যে দাসীদের ডেকে নেয় খাবার, পানীয়, জিনিসপত্র ইত্যাদি আনা নেওয়া করার জন্য। অন্যথা কোনো দাসী তার কাছে ঘেঁষতে পারে না। 2 মাস হয়ে গেছে গ্লোরি, অনেকটা সময়। তুমি এখনও ওর বিশ্বস্ত হয়ে উঠতে পারোনি? ওয়াসওয়াভা কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে বলল। গ্লোরিয়া ভীষণ শান্ত, চোখের চাহনিতে প্রবল সাহসিকতা ঝরে পড়ল। শীতল কণ্ঠে বলল, ভরসা রাখুন, আমি সর্বাত্মক চেষ্টা করছি। কেভ অফ জুপিটার। সন্ধ্যাবেলা, তখনও আধার নামেনি। জানালার পাশে চেয়ারে বসে আছে সিয়া, মুখ ফ্যাকাশে, শ্বাস প্রশ্বাস ভারী। হঠাৎই ভীষণ শরীর খারাপ লাগছে। গতকাল জ্ঞান হারানোর আগে যেরকম লিখেছিল ঠিক ওরকম। সিয়া অজ্ঞাতেই পেটের উপর হাত রাখে। চিনচিনে ব্যথা করছে। কখনো কখনো ওর শরীর জ্বালা করে, কখনো আবার শীতল হয়ে আসে। থেকে থেকে প্রচণ্ড ছটফট করে অস্বস্তিতে। এইলিন চুপচাপ দাঁড়িয়েছিল। সিয়ার অস্থিরতা দেখে তড়িঘড়ি করে এক গ্লাস পানি বাড়িয়ে দিল। সিয়া গ্লাসে চুমুক দিয়ে অল্প একটু পানি পান করল। শুকনো গলা ভিজালো, তবে স্বস্তি ফিরল না। মাননীয়া, আমি কি দাদুকে ডাকবো? এইলিন বিচলিত স্বরে বলল। সিয়া ইশারায় ওকে বারণ করলো। অনেক কাজ পড়ে আছে, বসে থাকলে চলবে কি করে? 2 দিন পর আর্নি মার্কসের বিয়ে। 3 দিন ব্যাপী জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কত শত ঝামেলা আর বিপদের পরে ওদের জীবনে একটুখানি খুশি এসেছে। এই খুশিটুকু কোনোভাবেই মলিন হয়ে যেতে দেবে না ও। সিয়া দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরপর যত ঝড় ঝঞ্ঝাটি আসুক, যাই হয়ে যাক না কেন, এবার মার্কস আর্নির বিয়ে সম্পন্ন করেই ক্ষান্ত হবে ও। সিয়ার কাঁধে অনেক দায়িত্ব, অথচ সময় অল্প। বিশেষ বিশেষ কর্তব্যের বেড়াজালে ক্রমশ ওর বুক ভারী হয়ে আসে। বক্ষ জুড়ে হানা দেয় নিঃশব্দ অস্থিরতা। এই মুহূর্তে যদি এদুয়ার্দো কাছে থাকতো। আফসোস, এদুয়ার্দো নেই, গেছে কোথাও, বলে যায়নি ওকে।
কেভ অফ জুপিটার সেজে উঠেছিল নিদারুণ সাজে। দূরের হলঘর থেকে মৃদু সঙ্গীতের সুর ভেসে আসে, বড্ড কানে লাগে। সিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়াতে না দাঁড়াতেই শরীর টলতে লাগলো, পেট গুলিয়ে বমি এলো। দেরিতে হলেও ওর মস্তিষ্ক হয়তো কোনো কিছুর ইঙ্গিত দিল, তবে ওকে নিশ্চিন্ত হতে হবে। তলপেটে আলতো স্পর্শে হাত রেখে নেত্রচ্ছেদ বোঝে। ক্ষণকাল পরে বিস্মিত হয়ে চোখ মেলে। তেমন কিছুই দেখতে পেল না ও। চোখের সামনে সবকিছুই কেবল অন্ধকারে আচ্ছন্ন। যেহেতু সিয়ার মাঝে অতীত দেখার এবিলিটি ছিল, তাই গতকাল রাতে অবচেতন হওয়ার পর কি কি ঘটেছিল তা দেখতে চাইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সিয়া ব্যর্থ হলো। বারবার চেষ্টা করেও গতকাল ঘটে যাওয়া ঘটনার কিছুই দৃশ্যমান হলো না ওর চোখের সামনে। এক মুহূর্তের জন্য সিয়া শ্বাস নিতে ভুলে গেল। মুখ শুকিয়ে ওর ঠোঁট দুটিও বিবর্ণ হয়ে উঠল। কনকনে শীতের মাঝেও শ্বেতশুভ্র ললাটের ভাঁজে সঞ্চিত হলো বিন্দু বিন্দু ঘামের কণা। সিয়া আর এক মিনিটও দেরি করল না, ছুটে গেল ডিএটসের কামরার দিকে। পেছন থেকে এইলিন ডাকলো উদ্বিগ্ন স্বরে, মাননীয়া। সিয়া শুনেও শুনল না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ডিএটসের কামরায় পৌঁছালো। ওর মুখখানা পাণ্ডুবর্ণ। বিচলিত স্বরে ডাকলো দ্বার প্রান্ত হতে, দাদু, দাদু। কামরার কোথাও ডিএটসকে দেখতে পেল না। বারান্দার দিকে হাঁটতে হাঁটতে তৃতীয়বার ডাকলো সিয়া, দাদু। মার্টিন ভারিক্কি মুখে কেদারায় বসেছিলেন। ওর কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন। সিয়া পায়ে পায়ে এগিয়ে এলো। ওকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। মার্টিন তড়িৎ উঠে দাঁড়িয়ে পড়লেন, ত্রস্ত পায়ে এগিয়ে গেলেন। ব্যতিব্যস্ত গলায় জানতে চাইলেন, তুমি ঠিক আছো? মার্টিনের প্রশ্নের উত্তর না দিয়ে সিয়া পাল্টা প্রশ্ন করল, বাবা, দাদু কোথায়? হলঘরে। কেন, কি হয়েছে? আমি অতীত দেখার ক্ষমতা হারিয়েছি। এর কারণ কি? সিয়ার উদ্বিগ্ন কণ্ঠ। মার্টিন গভীর শ্বাস টানলেন। ভারী নেত্রদ্বয়ের পাতা মেলে মেয়ের মুখের দিকে নির্বাক চেয়ে রইলেন। প্রত্যুত্তর দিলেন না। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন বাবা? মার্টিন নিশ্চুপ, নির্বাক। সিয়া অধৈর্য হয়ে উঠল। বিচলিত স্বরে জানতে চাইল, কথা বলছেন না কেন? এটা তো হওয়ারই ছিল। কাউকে কিছু না জানিয়ে কোনো পরামর্শ ব্যতীত এই সিদ্ধান্ত তুমি কিভাবে নিয়েছ? মার্টিনের কণ্ঠস্বর মেঘের মৃদু গর্জনের মতো শোনালো। তার বলা কথাগুলোতে অপরিমেয় অসন্তোষ প্রকাশ পেল। সিয়া শিউরে উঠল, মাথা নত করে বলল, আমি বুঝতে পারছি না আপনি কোন সিদ্ধান্তের কথা বলছেন। বলা মাত্রই ফের চমকে উঠল। অপ্রত্যাশিত ব্যাপার হলো, মস্তিষ্ক পড়ার ক্ষমতাও হারিয়েছে ও। মার্টিন ক্ষণকাল নিশ্চুপ রইলেন। পরমুহূর্তে ভারী ও নিম্ন স্বরযুক্ত কণ্ঠে বললেন, তোমার অনাগত সন্তানের কথা বলছি। চকিত দৃষ্টিতে তাকালো সিয়া। অজান্তেই ওর চোখ থেকে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। বাবার স্পষ্টভাবে বলা কথাগুলো বুঝে নিতে সময় লাগেনি। কান্নার তোড়ে হারিয়ে ফেলল বাকশক্তি। এই অশ্রুকণা ভয়ের নয়, সুখের ছিল, যেন ওর সহায় সম্বলহীন জীবনের শ্রেষ্ঠ কোনো উপহার পেতে চলল। এজন্যই বুঝি ভোরবেলায় কাক ডেকেছিল। ঠোঁটের সাথে তাল মিলিয়ে সিয়ার চোখজোড়াও যেন হাসল। কিছুক্ষণ পূর্বের মলিন মুখখানাও অধিক অত্যুজ্জ্বল হয়ে উঠল। আমি কি ঠিক শুনেছি? মনে মনে বলল সিয়া। ওর চিত্ত জুড়ে ছড়িয়ে পড়ল অগাধ বিস্ময় আর উৎকণ্ঠা। অষ্টদয় চমৎকার মৃদু হাসি। মার্টিন প্রশমিত চোখে সিয়ার অমলিন মুখপানে চেয়ে রইলেন। সীমাহীন আনন্দোচ্ছ্বাসে ওর দু চোখের কোণে নোনা জল চিকমিক করছিল। ও তো এটাই চেয়েছিল, কিছু পেতে গেলেই কিছু উৎসর্গ করতে হয়। এ আর নতুন কি? সিয়া আলতো স্পর্শে পেটে হাত রাখল, যেখানে আবির্ভাব হলো মহাশক্তিধর ভ্যাম্পায়ার মহারাজের সন্তান, যার মা কিনা একজন গ্রিক দেবীর অংশ। ভিন্ন দুই সত্তার অস্তিত্ব থেকে জন্ম নিতে চলেছে এক অস্বাভাবিক উত্তরাধিকার। সে কি আলোর পথে চলবে নাকি অন্ধকারের পথে? বাইরের বাজনা আরও জোরালো হয়, যেন আনন্দের ঘোষণা দিচ্ছে, অথচ সিয়ার ভেতর জেঁকে বসেছে অজানা ভয়। শুভ আর অশুভ দুটি সত্তা একই শরীরে মুখোমুখি দাঁড়িয়ে, যা নিয়তি এবং ইতিহাস বদলে দিতে পারে। যাই হোক, এই খবর এদুয়ার্দোকে জানাতে হবে, কারণ সে জানার অধিকার রাখে। এই ভেবে সিয়া আনমনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল কামরা থেকে। পথিমধ্যে সাক্ষাৎ হলো পাওলোর সাথে। সিয়া, পাওলো ডাকলো পেছন থেকে। দেখেও না দেখার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সিয়া। ডাক শুনে দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে তাকালো। পাওলোর হৃদয় ধুকপুক করে ওঠে। বুকের ভেতর থাকা অন্তরাত্মা আকুলি বিকুলি করে কাঁদে। প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে সে, তবুও হাল ছাড়ে না কখনো, যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। কিন্তু তার সেই যুদ্ধের মাঝেও বক্ষ জুড়ে চিৎকার করে একাকিত্বের গান, ক্ষমা করে দিয়েছ আমাকে?
পাওলো প্রশ্ন করল অপরাধী কণ্ঠে। প্রত্যুত্তরে কিছু বলল না সিয়া। পাওলো ব্যথাতুর ম্লান হাসে। তার সেই হাসির মাঝে স্পষ্ট হয়ে উঠল সীমাহীন আফসোস। মনস্তব করে বলল, যদি একবার তোমার খুশির কারণ হতে পারতাম, তাহলে আমার সমস্ত ক্লান্তি আর পাগলামি তোমার পায়ের কাছে রেখে দিতাম। বলতে যতক্ষণ সময় লাগলো, রাগে দুঃখে হঠাৎই সিয়ার মুখাবয়ব লালচ হয়ে উঠল। মায়ের হত্যাকারী কি কখনো খুশির কারণ হতে পারে? ক্রুদ্ধ কণ্ঠে কিছু বলতে গিয়ে ওর অতীত মনে পড়ে। চোখের সামনে ভেসে উঠল বিদর্কার অসহায় চাহনি, মলিন বিষণ্ণ মুখখানি। সিয়ার চোখে অশ্রু জল জমে, অথচ ক্রোধের আগুন বক্ষ ফুঁড়ে ওর মস্তিষ্কে আঘাত হানে। পাওলোকে হত্যা করেনি, কিন্তু ক্ষমাও করতে পারেনি। কি এক অদ্ভুত দোটানার মাঝে বন্দী। প্রাসাদটি যেন ক্ষমতা আর ঐশ্বর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। দূর হতে ঝর্ণার গান ভেসে এলো। নির্মল বাতাসে পাইনের ঘ্রাণ মিশেছিল। মশালের আলোয় ঝলমল করছিল লোহার গেট। ভেতরের দৃশ্য আরও সুন্দর, আরও আকর্ষণীয়। শ্বেত মার্বেল পাথর দিয়ে সযত্নে বানানো হলঘরটি যেন স্বর্গের একাংশ। চার দেয়ালে, দরজায় আর জানালার গ্রিলে গাঢ় লাল সাদা রঙা মখমলের পর্দা টানানো, যেগুলোর কিনারায় সোনার সুতোয় সূক্ষ্ম নকশা বোনা। জানালার ফ্রেমে খোদাই করা কারুকাজে স্লাভিক রেখাচিহ্ন আর রুশ সাম্রাজ্যের প্রতীক মিশে আছে। রাত ৮টা বাজে। হলরুমে লোক সমাগম বাড়তে থাকে। ফ্র্যাঙ্কলিন পিয়ারসন, মাদাম ল্যারি, স্ট্রিকল্যান্ড কুরি, ক্রিসকিঙ্গল, ডিয়েটস সবাই উপস্থিত ছিলেন। মাদাম ল্যারির পাশেই বসে আছেন পিদর্কা স্যাভেরিন। মার্টিনকে কোথাও দেখা যাচ্ছিল না। সবার শেষে এলো পাওলো, ইজাবেল, মার্কস, আর্নি, ক্রিস্তিয়ান আর ইনায়া। দল বেঁধে এলো তারা। সিয়া একবার এসেছিল হলঘরে। বাদ্যযন্ত্রের শব্দ আর কোলাহলে ওর অস্বস্তি হচ্ছিল বিধায় সবার সঙ্গে দেখা করে নিজের কামরায় ফিরে গেছে। বিয়ে উপলক্ষে দুই পরিবারের সদস্য, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে ভোজ উৎসবের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আব্রাহামের বন্ধু বান্ধব হলঘরে উপস্থিত ছিল। ইনায়াকে দেখে প্রথমে যে মেয়েটি এগিয়ে গেল সে ছিল বেলা। ওর পিছনে এলো এমিলি গ্রিন, আন্দ্রেজ, নিলসন, স্টুয়ার্ট আর কার্তারজিনা। ইনায়া স্তব্ধ চোখে চেয়ে রইল। বেলা সহাস্যে ওকে জড়িয়ে ধরে জানতে চাইল, কেমন আছো? ইনায়া কথা বলতে পারল না। ওর হাত পা নিশ্চল, অসাড়, কণ্ঠস্বর অবরুদ্ধ। দু চোখের সামনে ভেসে উঠল আব্রাহামের লাল টুকটুকে ঠোঁটের হাসি, তার অনিন্দ সুন্দর মুখখানি। ওর কর্ণকুহরে বাজতে লাগলো সেই ভীষণ প্রিয় কণ্ঠধ্বনি, মায়াবিনী বিনাশিনী। চমকালো ইনায়া, পিছনে ফিরে তাকাল ও। এক মুহূর্তের জন্য ওর শ্বাস আটকে এলো। স্টুয়ার্ট বিস্ময়াভিভূত কণ্ঠে ডাকল, ইনায়া! কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কাতারজিনা জিজ্ঞেস করল। ইনায়ের হুঁশ ফিরল। ওর মন মস্তিষ্কে উদয় হলো হাজারো প্রশ্ন। আব্রাহামের বন্ধুরা কি কিছুই জানে না? তাছাড়া আর্নির বিয়েতে ওদের নিমন্ত্রণ করলো কে? সিয়া নয় তো? খুশিতে গদগদ কণ্ঠে আন্দ্রেজ বলল, কংগ্রাচুলেশনস, ফাইনালি। কথা শেষ করতে পারল না। তার মুখের কথাটুকু কেড়ে নিয়ে এমিলি গ্রিন বলল, ফাইনালি মার্কস এবং আর্নির বিয়েটা হচ্ছে। তুমি আমাদের সাথে এসো, কোথাও বসে কথা বলি, চলো। বেলাডোনা চঞ্চল কণ্ঠে বলল। ইনায়া উদাস, অন্যমনস্ক। ওর কাছে সবকিছুই নিরানন্দ মনে হলো। এধার ওধার চেয়ে অশ্রুসিক্ত দৃষ্টি লুকালো। আজকাল ওর কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না। প্রাসকোভিয়া। রাত্রির প্রথম ভাগ। পাতাল প্রাসাদ থেকে বহু দূরে কোনো একটি নির্জন জায়গায় যজ্ঞ করছিল ওয়াসোয়াভা। চারপাশে শুনশান নীরবতা। গা ছমছমে আতঙ্ক বিরাজ করছে। শান্ত নিসর্গ যেন ক্রমে ক্রমে অধিক থেকে আরও অধিকতর অদ্ভুতর হয়ে ওঠে। নিকষিত অন্ধকারে ঢাকা চাঁদহীন আকাশের নিচে গহীন জঙ্গলের মাঝে শ্বাস প্রশ্বাস নেওয়াও যেন নিষিদ্ধ হয়ে গেছে। গাছগুলো নুয়ে পড়েছে অজানা ভয়ে। বাতাস বইছে না, তবুও পাতাগুলো তিরতির করে কাঁপছে অদৃশ্য কোনো স্রোতে। দূর হতে বুনো শিয়ালের সুকরুণ কণ্ঠে হুক্কা হুয়া ডাক ভেসে আসে। সবুজ পত্রপল্লবের আড়ালে লুকিয়ে থাকা হুতুম পেঁচাটিও বুঝি ভয় পেল। দিগদিশেহারা হয়ে উড়াল দিল আধার অন্তরিক্ষের বুকে। রেখে গেল ডানা ঝাপটানোর শব্দ। জঙ্গলের মাঝে ঘাসবিহীন এক খোলা স্থানে যজ্ঞের আগুন জ্বলছে। ধোঁয়া উঠছে আকাশের দিকে। অগ্নিকুণ্ডের অনল থেকে প্রজ্বলিত আলো যেন ওই জায়গাটুকুতে সীমাবদ্ধ। হোমস্থানের দুপাশে ছায়ার মতো তিনটি আলাদা সত্তা স্থির হয়ে বসে আছে। এক পাশে পাভলো, অন্য পাশে অপরিচিত একটি মেয়ের সাথে বসেছিল ওয়াসোয়াভা। ওয়াসোয়াভা মন্ত্র জপতে লাগলো। তার কণ্ঠস্বর স্বাভাবিক শোনালো না, যেন একাধিক কণ্ঠ একসাথে কথা বলছিল। মেয়েটির হাত মুখ বাঁধা, সজ্ঞানে নেই সে। যেন কোনো অদৃশ্য শক্তি বলে তাকে জোর করে বসিয়ে রাখা হয়েছে। মাথা নিচু, মুখ ঠেকেছে বুকে, চোখ দুটি বুজে আছে অলিখিত কোনো ঘোরে। হঠাৎ মেয়েটির কানের কাছে কেউ একজন ফিসফিস করে ওঠে। লোমহর্ষক ভীতি জাগানো স্বরে বলল, ফিরে যাও।
ফিরে যাও, পালিয়ে যাও এখান থেকে, নতুবা এই শান্ত প্রকৃতি তোমাকে গিলে খাবে। মেয়েটির বোধহয় হুঁশ ফিরল। হাড় কাঁপানো শীতের মাঝেও দরদর করে ঘামতে শুরু করলো। সামনের দিকে তাকিয়ে পিলে চমকে উঠল। এখানে কি হচ্ছিল কে জানে। মেয়েটির বোধগম্য হলো না, তবে সে এতটুকু বুঝতে পারলো যা হতে চলেছিল তা মোটেও ভালো কিছু না। রক্ত হিম হয়ে গেল, দৃষ্টি ভীত সন্ত্রস্ত। অক্ষিগোলক দুটি এই বুঝি কোটরের বাইরে বেরিয়ে এলো। বুকের গভীরে মৃত্যুর হিমেল স্পর্শ অনুভব করলো। ভয়াবহ ত্রাসের হৃৎপিণ্ডটাও বোধ হয় বরফে পরিণত হলো। মেয়েটির দেহাঙ্গ কাঁপছিল থরথর করে, মুখাবয়ব ফ্যাকাশে। শত চেষ্টার পরেও কথা বলতে পারল না সে। গলা দিয়ে গোঙানোর মতো করে গো গো আওয়াজ করতে লাগলো। পাভলোর দীর্ঘ শরীরের কাঁধ জুড়ে অদৃশ্য একটি ছায়া ছিল, যেন কোনো দৈত্য যার চোখের মণিতে যজ্ঞকুণ্ডের আগুনের প্রতিফলন ভেসে উঠল। পাভলো ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল। চোখের তারা দুটি অগ্নিশিখার মতোই জ্বলন্ত। ওয়াসোয়াভা আরও জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলো। ঝরে পড়া শুকনো পাতাগুলো হঠাৎই চারপাশে ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। ওই প্রজ্বলিত অগ্নিশিখা আরও লালচে হয়ে উঠল। মেয়েটির দুচোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। কোণে এক অদ্ভুত বিভ্রম তাকে দুর্বার আকর্ষণে নিজের দিকে টেনে নিচ্ছিল। আলো নয়, অন্ধকার। হে অন্ধকার অধিপতি, শয়তানের প্রভু, ছায়ার পথ খুলে দিন, আমার এই বলিদান গ্রহণ করুন। ওয়াসওয়াভা উচ্চস্বরে বলল, আকাশের দিকে দুহাত মেলে দিয়ে শয়তানের প্রভুকে আহ্বান জানালো। ঠিক তখনই যজ্ঞের মাঝখানে অদ্ভুত রুনে আঁকা একটি প্রাচীন চিহ্ন জ্বলজ্বল করে উঠল। এক মুহূর্ত দেরি করল না ওয়াসওয়াভা। ধারালো তলোয়ারের এক কোপে মেয়েটির শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। নিমেষেই জায়গাটুকুতে লোহিত নদীর স্রোত বয়ে গেল। গলা কাটা মুরগির মতোই লাফাতে লাগলো মেয়েটির রক্তাক্ত দ্বিখণ্ডিত দেহ। পাবলো বা ওয়াসওয়াভা যজ্ঞের আসন ছেড়ে উঠল না। পরবর্তী কাজটুকু শেষ করলো অন্য কেউ। গাঢ় কালো অন্ধকার ছিন্ন করে কোথা থেকে জানি নিঃশব্দে বেরিয়ে এলো জ্যাসন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া মেয়েটির খণ্ডিত মাথা দুহাতে তুলে যজ্ঞের জ্বলন্ত অগ্নিকুণ্ডে সমর্পণ করল। মুহূর্তকাল পরে চারপাশে বিদঘুটে গন্ধ ছড়ালো। তরচাদার রক্তের গন্ধে পাভলো কতবার যে অনিয়ন্ত্রিত হয়ে পড়ল। বহু কষ্টে নিজেকে সামলে নিল। একই অবস্থা জ্যাসন মিকারলিও। বুভুক্ষিত জানোয়ারের মতো মেয়েটির ওই রক্তাক্ত দেহাংশের দিকে লোভাতুর চোখে চেয়ে রইল। খণ্ডিত মাথাটি জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যেতেই ওয়াসোয়াভা নিজের হাত কেটে যজ্ঞকুণ্ডে রক্ত অর্পণ করল। এরপর গ্লোরিয়ার থেকে নেওয়া ইনায়ার পোশাকের একটি অংশ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কতক্ষণ সময় গড়ালো কে জানে। হঠাৎই যজ্ঞকুণ্ডের ভেতর থেকে একটি পেঁচানো কালো ধোঁয়ার কুণ্ডলে বেরিয়ে এলো। সেই কুণ্ডলে নিশ্ছিদ্র অন্ধকারের বুক চিরে ছুটে গেল কেভ অফ জুপিটারের দিকে। গ্ল্যাসিয়ার দ্য রয়্যাল প্যালেস। ধীরে বাতাস বইছে। কামরা এতটাই নিস্তব্ধ যে নিজের ফেলা শ্বাস প্রশ্বাসেও অস্বস্তি জাগে। এদোর্দো নীরবে বসেছিল আলো আর ছায়ার মাঝখানে। দিনলিপিতে লিখতে থাকা শব্দগুলো ক্লান্ত হয়ে পড়ে। সমস্ত স্মৃতিগুলো যেন স্থির হয়ে আছে চলতে ভুলে যাওয়া সময়ের মতো। থেমে গেছে তার জীবনের গল্প। মধ্যরাতের এই সময়টুকু অসহ্য রকম শান্ত। আকাশ স্বচ্ছ ধূসর বর্ণ, অথচ সেই ধূসর রঙের মাঝে অসীম শূন্যতা জমেছিল দীর্ঘদিনের অব্যক্ত কথার মতো। তাই তো এদুয়ার্দো তার হৃদয়ের গভীরে সঞ্চিত কথনগুলো লিখতে বসেছিল। সমগ্র প্রাসাদ অদ্ভুত রিক্ততায় নিমজ্জিত। জানালার কাচ ভেদ করে আসা চাঁদের আলো যেন মেঝেতে আলপনা আঁকছিল। বাইরের ঠান্ডা হাওয়া এসে কামরার দরজায় হানা দিচ্ছে। এদুয়ার্দোর সম্পূর্ণ জগৎটাই বুঝি কোনো এক শূন্যস্থানে আটকে দাঁড়িয়ে। ওই চাদরের ভাঁজে, বালিশের খাপে, এমনকি পুরো কামরায় ছড়িয়ে আছে পরিচিত সুঘ্রাণ, যা সিয়ার শরীর থেকে ভেসে আসে। কোনো সুগন্ধি নয়, বরং ওর একান্তই নিজস্ব সেই ঘ্রাণ এদুয়ার্দোর হৃৎপিণ্ডে কড়া নাড়ল, ক্রমশ তাকে উন্মাদ করে তুলল। এদুয়ার্দো দীর্ঘক্ষণ চোখ বুজে ডুবে রইল কোনো এক অলিক আরামের খোঁজে। অথচ তার বুকের অভ্যন্তরে গভীর গাঢ় একাকিত্ব জেঁকে বসে। বক্ষ বিদীর্ণ করে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এদুয়ার্দোর জীবনটাই যেন মরুভূমির মতো। তৃষ্ণা আছে, পরন্তু এক বিন্দু জলের চিহ্ন নেই। আজকাল তার পরিচিত শব্দগুচ্ছ দূরে সরে যায়। ভীষণ কাছের মানুষগুলোকেও কেমন অচেনা লাগে। চপল পায়ে সময় এগিয়ে চলে, তবে সময়ের প্রতিটি পদক্ষেপ তাকে আলাদা করে বুঝিয়ে দেয় এই এগোনোয় কোনো স্বস্তি নেই। কখনো সখনো তার দুঃখ হয়, হয় অসহ্য যন্ত্রণা। যেই দুঃখ যন্ত্রণায় এদুয়ার্দোর চোখে অশ্রু জমে না, কিন্তু তার বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এদুয়ার্দো তরপায়, ভেতরে ভেতরে ছটফটায়। সর্বক্ষণ তার মনে হয় পৃথিবীর সমস্ত আলো নিভে গেছে। অভ্যন্তরীণ অন্ধকারের মাঝে সে একা দাঁড়িয়ে আছে। এ যেন এদুয়ার্দোর জ্বলন্ত দাহ, যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না, যার সাথে সহস্র শতাব্দী বেঁচে থাকার আকাঙ্ক্ষা। তাকে ছাড়া জীবন কিভাবে কাটাবে? মরে যেতেও ভয় পায় সে।
সিয়ার সাথে কয়েকটা বছরে কি তার বেঁচে থাকার অধিকার নেই? এদুয়ার্দো হৃদয় পোড়া জ্বালা যন্ত্রণা অনুভব করে। ভীষণ পীড়া হয়। স্মৃতির পাতাগুলো যখন মনের দর্পণে ভেসে ওঠে, প্রতিটি শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, যেন তার হৃৎপিণ্ড কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। বাইরের রুক্ষ হাওয়া এসে দরজায় আঘাত হানতেই এদুয়ার্দোর ধ্যান ভাঙল। তার একাকিত্বের গভীরতা কি সিয়ার হৃদয়ে ছুঁতে পারল? সহসা দরজা ঠেলে কামরায় প্রবেশ করল। শ্রুতিমধুর কণ্ঠে ডাকল, এদুয়ার্দো। এদুয়ার্দো চমকালো। বসা থেকে তড়িৎ দাঁড়িয়ে পড়ল। আশ্চর্যান্বিত হয়ে স্থির নেত্রে চেয়ে রইল সিয়ার তুষার শুভ্র মুখপানে। হালকা নীল রঙের গাউনে ওকে দারুণ লাগছে। চোখ ধাঁধিয়ে উঠল। এদুয়ার্দোর দৃষ্টি ঝলসে যেতে চাইল। মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো শরীরের নিরবিচ্ছিন্ন হৃদস্পন্দন শোনা যাচ্ছে। দুজনেই পুড়ে গেল একে অপরের অস্তিত্বের তাপে। সিয়ার স্থির দুচোখের দৃষ্টিতে আদিম আশ্রয়ের নিশ্চয়তা। এদুয়ার্দোর গা হিম হয়ে আসে। ক্ষণকাল কোনো কথা বলল না সে। তার নীরবতায় সিয়ার কাছে ধ্যানের মতো লাগে। দ্রুত পায়ে হেঁটে গিয়ে এদুয়ার্দোর বুকে হামলে পড়ে। অশ্রুসিক্ত চোখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। এক হাত এদুয়ার্দোর কোমরে রেখে অন্য হাতে তার ঘাড় খামচে ধরে গলার কাছে মুখ গুজে দিয়ে ক্রমাগত নাক ঘষতে লাগলো। ওর এরূপ স্পর্শে এদুয়ার্দোর সারা দেহ যেন বিদ্যুতের ঝলকানি খেলে গেল। সম্বিত ফিরতে ব্যতিব্যস্ত হয়ে উঠল। বিচলিত স্বরে ডাকল, ফ্লোরেন্সিয়া। সিয়া কথা বলল না। ওর কণ্ঠে নিগুড় স্তব্ধতা, যা হাজারো শব্দের চেয়ে বেশি ভারী মনে হলো। এদুয়ার্দো ফের ডাকলো, উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, কি হয়েছে? সারাদিন কোথায় ছিলে? কেন দেখা করনি? আমাকে ভুলে থাকার অনুশীলন করছো তুমি? সিয়ার কণ্ঠে অভিযোগ। এদুয়ার্দোর বুকের ভেতর তীব্র শিরশিরানি জাগে, যেন তা একই সাথে শীতলতা আর দহনের মিশ্র অনুভূতির মতো লাগে। অজ্ঞাতে চমৎকার হাসে। শান্ত স্বাভাবিক স্বরে বলল, আমার ঘাড়ে কটা মাথা আছে যে এত বড় দুঃসাহস দেখাবো? সিয়ার অধর কোণে ঢেউ খেলে গেল অনবদ্য মৃদু হাসি। এদুয়ার্দোর বুক থেকে মুখ তুলে তার চোখের দিকে তাকালো। ওর দু গালে মুক্তোর দানার মতো অশ্রুকণা চিকমিক করছিল। শব্দগুচ্ছ গলায় এসে বরফের মতো জমে গেল। এদুয়ার্দোও নিশ্চুপ। দুজনের অস্তিত্বটুকু যেন বরফ জমা কোনো পৃথিবীতে প্রাণের স্পন্দন হয়ে টিকে রইল। কি ভাবছো? সিয়া প্রশ্ন করল। এদুয়ার্দো প্রত্যুত্তরে অমায়িক হাসল, যেই হাসির পেছনে লুকায়িত ছিল অথই বিষাদ, অবর্ণনীয় দুঃখ। সিয়া উত্তরের অপেক্ষায় রইল। এদুয়ার্দো ওর একগুচ্ছ এলোমেলো চুল কানের পেছনে গুজে দিয়ে নিবৃত স্বরে বলল, আমাদের প্রথম সাক্ষাতের কথা মনে পড়ল। অনেক বেশি সহজ সরল আর ভীতু প্রকৃতির ছিলে। তোমার কি মাঝে মধ্যে অতীতের সেই সব স্মৃতি মনে পড়ে? সিয়ার ডুকরে কান্না আসে। বক্ষ গহ্বরে থাকা হৃৎপিণ্ডে ভীষণ জ্বালা যন্ত্রণা অনুভব করল। চোখজোড়া সিক্ত, নাক আরক্তিম হয়ে উঠল। ব্যথাতুর কণ্ঠে বলল, ভুলবো কি করে? তোমার কাছে কি অতীত ভুলে যাওয়ার কোনো মহৌষধ আছে? এর উত্তর বা ঔষধ কোনোটি নেই এদুয়ার্দোর কাছে। শান্ত গলায় বলল, খারাপ সময় জীবনের একটি অংশ মাত্র, যা চিরস্থায়ী নয়। মেঘের আড়াল থেকে যেমন সূর্য উদিত হয়, তেমনি দুঃখের পর সুখ আসে। সিয়া নিশ্চুপ হয়ে শুনল। সারাদিনের সমস্ত ক্লেশ আর অবসন্নতা নিমিষেই ঘুচে গেল। এই তো সুস্থ বোধ করছে ও। এখন আর শরীর খারাপ লাগছে না। এদুয়ার্দোর মুখে মাথা রাখল। অদ্ভুত অনাবিল এক প্রশান্তিতে সিয়ার হৃদয় জুড়িয়ে গেল। এদুয়ার্দোর বুকে স্বর্গীয় সুখ খুঁজে পেল। পৃথিবীর অন্য কোথাও যেই সুখের সন্ধান ও পাবে না। এদুয়ার্দো, সিয়া অনুচ্চ স্বরে ডাকল। এদুয়ার্দো প্রত্যুত্তর দিল, হুম। কেন জানি সিয়া হাঁসফাঁস করে উঠল। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল, যেন তার বক্ষগহ্বরের মাঝে ঢুকে যেতে চাইল। এদুয়ার্দো নিশ্চুপ নির্বাক হয়ে সিয়াকে আগলে রেখে প্রস্তর মূর্তির ন্যায় অটল দাঁড়িয়ে রইল। আমি সব দিক সামলে নেব, সব কিছু ঠিক করে দেব, শুধুমাত্র একবার বিশ্বাস করবে আমায়। সিয়ার সকরুণ কণ্ঠ যেন এদুয়ার্দোর বক্ষস্থলে বিষাক্ত তীরের ফলা হয়ে বিঁধল। একসময় যাকে অন্ধের মতো বিশ্বাস করত, সে ছিল বিদর্কারপি ওয়াসওয়াবা। একমাত্র আদরের বোন ইজাবেল ছিল তার ভালোবাসা। আব্রাহামের প্রতি এদুয়ার্দো অসন্তুষ্ট ছিল, সবটাই ভুল বোঝাবুঝির জন্য। নিজের অবস্থান নিয়ে প্রচণ্ড বড়াই করত, অহংকারীও ছিল বটে। তথাপি আজ কতটা নির্জীব সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার হৃদস্পন্দন, তার অন্তরাত্মা, তার সমগ্র দুনিয়া। তোমাকে বিশ্বাস করি। এদুয়ার্দোর শীতল কণ্ঠ। সিয়ার দুগালে দু হাত রাখল। চুমু খেলো ওর মাথার একপাশে, চুলের ভাঁজে, কপালে আর রক্তিম নাকের অগ্রভাগে। সিয়া নেত্রচ্ছেদ বুঝে। তিরতির করে ওর ওষ্ঠধর কাঁপে। ওই কম্পিত ওষ্ঠধরে ঠোঁট বাড়িয়ে গভীর গাঢ় চুমু খায় এদুয়ার্দো। সেকেন্ড করায় গড়িয়ে যায় মিনিটের পর মিনিটও।
তবুও থামে না এদুয়ার্দো, যেন সে এক মন এক ধ্যানে হৃদরোগের উপশম নিচ্ছিল। সিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এদুয়ার্দো বুঝতে পেরে ওর ওষ্ঠাধর ছেড়ে কপালে চুম্বন করে। মহামান্য, একটু বলে সিয়া থামল। ওর গাল দুটো রক্তিম হয়ে উঠল, যেন ও প্রচণ্ড লজ্জায় মিলিয়ে গেল। পদ্মপাতার ন্যায় নরম নেত্রপল্লব বুঝে মেজের দিকে তাকালো। ওর চারপাশে যেন হাজারো রঙিন প্রজাপতি উঠছিল। দুজনের জীবন বদলে দিতে যেই অতিথি আসতে চলেছে তার সম্পর্কে বলতে চাইল, অথচ অত্যাধিক উত্তেজনায় কথাটা ওর গলায় এসে আটকে রইল। এদুয়ার্দো বিস্মিত হলো, জিজ্ঞাসা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল। মহামান্য মহারাজ, আপনি কি জাদুকর? আপনার ওষ্ঠধরের স্পর্শ সাংঘাতিক ভয়ঙ্কর। এই অধর কি বশীকরণ জানে? আমার ভেতর বাহির উভয় পরাস্ত করে। আপনার অধীনস্থ হয়ে হৃদয় ছটফটায়। এ যে ভারী অন্যায়। ওর চোখের চাহনি চিত্তাকর্ষক, মোহনীয়, গাল দুটি লাল টকটকে আপেল যেন। তখনও মৃদুমন্দে কাঁপছিল গোলাপের পাপড়ির ন্যায় ওর কোমল ঠোঁট দুটি। সৃষ্টিকর্তা কতই না যত্ন নিয়ে বানিয়েছে এই অপূর্ব সুন্দর দেহখানি। এদুয়ার্দোর চোখের দৃষ্টিতে ঘোর লাগলো বুঝি, যেন সে অন্য কোনো এক জগতের মাঝে বন্দী। মস্তিষ্ক জানান দিল, তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা মেয়েটি তোমার সহধর্মিণী, তোমার একান্তই ব্যক্তিগত সম্পত্তি, যার সাথে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। প্রফুল্ল চিত্তে সিয়া বলল, চলো সবকিছু ভুলে যাই, নব উদ্যমে শুরু করি। যা হবার হোক, মৃত্যু অবধি একসাথে বাঁচি। কেবল আমাকে নিয়ে ভাবো এদুয়ার্দো। এদুয়ার্দো মৃদু হাসল, যেন সে ভীষণ সন্তুষ্ট। তার ওই চোখ ধাঁধানো হাস্যোজ্জ্বল মুখপানে চেয়ে সিয়ার হৃদয় জুড়ালো। অপলক তাকিয়ে রইল। মহারানী, আমি তোমাকে চাই আমার সমস্ত সুখে দুঃখে। আমি তোমাকে চাই জীবনের প্রত্যেকটি চড়াই উতরাই আর ভাঙনে। পুরো পৃথিবীও যদি কখনো আমার বিরুদ্ধে চলে যায়, তুমি পাশে থেকো। এদুয়ার্দোর কণ্ঠস্বর যেন আরো কাব্যিক, আরো সমৃদ্ধ, চোখে মুখে সংযমী আভিজাত্য। তার বলা প্রতিটি কথায় বুঝি বাতাসও থমকে গেল। সিয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। আজ এই প্রথমবার সজ্ঞানে স্বইচ্ছায় এদুয়ার্দো তার মনের গহনে সঞ্চিত অব্যক্ত অনুভূতির কথা জানালো ওকে। সিয়া আনন্দে আপ্লুত হয়ে পড়ে। পৃথিবীর আদলটাই বুঝি বদলে গেলে এদুয়ার্দোর বলা প্রতিটি শব্দগুচ্ছের ভারে। নিজের অজান্তেই কান্নার মতো করুণ আর্তনাদ বেরিয়ে এলো সিয়ার কণ্ঠস্বর হতে। প্রত্যুত্তরে বলল, আমি আছি এদুয়ার্দো, আমি থাকব আমার অন্তিম শ্বাস পর্যন্ত। শুনলেন লামিয়া তানহার লেখা ফ্লোরেন্সিয়ার সিজন 2 থেকে পর্ব 87 প্রথম অংশ। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।